এশিয়া কাপের ব্যর্থতা গেল, তারপরে টি-20 সিরিজ জিতলাম আমরা, হোয়াইট ওয়াশ করলাম আফগানিস্তানকে। তারপরে যেটা হলো যে আমরা আফগানিস্তানের সাথে আবুধাবির মাঠে ৩-০ তে আমরা সিরিজ হারে গেলাম, হোয়াইট ওয়াশ হলাম উল্টো। তারপরে যে সিরিজ শুরু হওয়ার পরে বাংলাদেশে যেহেতু ঘরের মাঠে, আমরা মিরপুরের যে পিচ, ধান ক্ষেতের পিচ বলি বা ধান গম যে ক্ষেতেরই বলেন না কেন, সেই পিচে আমরা খেলা শুরু করলাম। শুরুর পরে মানে দীর্ঘদিন পরে মিরপুর স্টেডিয়ামে খেলা হলো। খেলার পরে আমরা যে জিনিসটা দেখলাম যে বাংলাদেশ প্রথম ম্যাচে সর্বসাকুল্যে ২০৭ রান করলো, ওয়েস্ট ইন্ডিজ করলো ১৩৩। বাংলাদেশ প্রথম ম্যাচে, এই সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানে জয় হলো। তো মোটামুটি আমরা বুঝে গেলাম যে আসলে যে পিচ হলো, এই পিচে খেলা করে হয়তো আমরা জিততে পারবো, বা মিরপুরের এই পিচে আমাদের যে হোম কন্ডিশন আমরা হয়তো জিততে পারবো, বা ২০০+ রান হলে বা ১৮০-৯০ রান হলেই যারা প্রথম ব্যাট করবে তারা মোটামুটি জিততে পারবে। যাক, ভাগ্যক্রমে এই সিরিজের ৩টা ম্যাচ হয়েছে, ৩টা ম্যাচে আমরা টস জিতেছি এবং প্রথমে ব্যাট করেছি। দ্বিতীয় ম্যাচটাতে কি হলো, দ্বিতীয় ম্যাচটাতে বাংলাদেশ ২১৩ রান করলো। ওইখানে প্রথম ম্যাচে করছিল ২০৭, দ্বিতীয় ম্যাচে করলো ২১৩ রান। সেইখানে ওরা ৫০ ওভার বল করলো, আমরা ৫০ ওভার বল করলাম। ওরা তো রেকর্ড ৫০ ওভারের ৫০ ওভারই ৫ জন স্পিনার দিয়ে করাইলো। তার আকিল হোসেনকে, আমার মনে হয় যে বিপিএল একটা ঘটনা ঘটছিল, বিপিএল এর ফাইনালে আগের দিন সেই ওয়েস্ট ইন্ডিজ থেকে আন্দ্রে রাসেল বা পুরান টুরান এদেরকে উড়ে নিয়ে আসা হয়েছিল, ঠিক একই ভাবে তাদেরকে আকিল হোসেনকে উড়ে নিয়ে আসা হলো। তারপরে সুপার ওভারে আমাদের ব্যর্থতার বা অভিজ্ঞতার বড্ড অভাবে আমরা হেরে গেলাম। তারপরে তার মানে আমরা তো একটা ধারণা করে নিয়েছিলাম যে মিরপুরের যে ধানক্ষেত পিচ বা মিরপুরের উইকেটের যে ধরন, আমরা বা এই চরিত্র সম্পর্কে যারা ক্রিকেটার প্লাস বা আমরা যারা দর্শক আছি তারা মোটামুটি বুঝে ফেলছিলাম। কিন্তু আজকের ঘটনা টোটালটাই ভিন্ন হয়ে গেল। এই সিরিজের ৩টা ম্যাচেই তারা দুজন ওপেন করছে এবং দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকার ৮৯ বলে ৪৫ রানের একটা ইনিংস খেলছিল। তারপরে আমরা যে জিনিসটা ধারণা করলাম সেটা হলো যে যে জিনিসটা ঘটে গেল যে ১৫২ বলে ১৭৬ রানের ওপেনিং পার্টনারশিপ, যেটা আসলে প্রত্যাশার বাইরে। সত্যি কথা বলতে আমি বারবার ভাবতেছিলাম যে ২০ ওভারের সময় আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে আসলে বাংলাদেশ এখনো মানে বিনা উইকেট পড়তেছে না, এটা অবিশ্বাস্য। মানে বাংলাদেশের ক্রিকেটে আসলে অবিশ্বাস্যই। কারণ হচ্ছে বাংলাদেশ সর্বশেষ ২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০০+ রানের একটা জুটি করেছিল। তারপরে এই যে দীর্ঘ এতগুলো ম্যাচ গেল, সেই ম্যাচগুলোতে ১০০+ ইনিংস, ১০০+ ওপেনিং জুটি নেই। কিন্তু এই যে রাতারাতি কি উইকেট চেঞ্জ হয়ে গেল, আমার কাছে এই জিনিসটা খুবই অবাক লাগলো যে বাংলাদেশের ব্যাটসম্যানরা সৌম্য সরকার বলেন, সাইফ হাসান বলেন, দেখেন সাইফ হাসান একটা ব্যাপার আছে যে আমার কাছে মনে হয় যে ওয়ানডের জন্য এখনো ওইভাবে অ্যাপ্রোপ্রিয়েটেড না, এরকম একটা মনে হচ্ছিল। কারণ হচ্ছে যে টি-20তে একটা মাইর খেলার একটা সুযোগ থাকে প্রথম পাওয়ার প্লেতে, বা ৬ ওভারে যদি আপনি তুলে খেলতে পারেন বা ৬-৪ একটা ব্যাপার থাকে তাহলে দলের জন্য পজিটিভ। কারণ একজন ওপেনিং ব্যাটসম্যান যদি ৬ ওভারও খেলতে পারে এবং সে ৬ ওভার যদি প্রপার ইউজ করতে পারে, সে ৩০-৪০-৫০ রানও যদি করে, এই তো এনাফ টি-20-র ক্ষেত্রে। সেই জায়গা থেকে সাইফ হাসান আসলে এই সিরিজে মেলে ধরতে পারবে কিনা, বা দ্বিতীয় ম্যাচেও যখন যদি সাইফ হাসান আউট হয়ে গেল তখনও কিন্তু অনেকে ফেসবুকে এই ধরনের লেখালেখি শুরু করছিল যে আপনারা যে সাইফ হাসানকে নিয়ে হাইপ তুলতেছেন, সে হাইপ বেশি বাঙালিদেশকে বেশি মাথায় তুললে বা বেশি প্রশংসা করলে বাঙালি তখন খারাপ খেলে, ব্যাপারটা তাই হয়ে যাচ্ছিল। কিন্তু এই ম্যাচে একটা ব্যাপারটা একদম টোটালটাই ভিন্ন হয়ে গেল যে সাইফ হাসান ৭২ বলে ৮০ রানের একটা দুর্দান্ত ইনিংস খেললো, দুর্দান্ত ইনিংস। এবং সৌম্য সরকার অনেক দিন পরে দলে ঢুকছে। তারপরে সে আসলে রেগুলার না, দলের আসলে রেগুলার না, কারণ তার পজিটিভ থেকে নেগেটিভ রোলটাই বেশি হয় সৌম্য সরকারের ক্ষেত্রে। সৌম্য সরকার ৮৬ বলে ৯১ রান, এই দুজনের ইনিংসটাই মূলত বাংলাদেশের এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে পারেন, ম্যাচটাকে ঘুরাইছে। কারণ হচ্ছে বাংলাদেশ, এর বাইরে আপনি চিন্তা করেন যে ধরেন বাংলাদেশের ইনিংসে যদি দুই ভাগে ভাগ করেন, প্রথম ২৫ ওভার বা পরের ২৫ ওভার, প্রথম ২৫ ওভারে বিনা উইকেট ১৭৬, পরের ২৫ ওভারে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান করছে। তার মানে আপনি ১৫০ বলে ১২০ রান করছেন। এই জাস্ট শুধু আপনি যদি একটুখানি চিন্তা করেন যে আপনি যদি প্রথম ২৫ ওভারকে আপনি বাদ দিয়ে দিলেন, তাহলে দেখবেন যে প্রথম ২৫ ওভার বাদ দিলে বাংলাদেশের ব্যাটিং কিন্তু অ্যাকচুয়ালি তাই, মানে যেটা আমরা প্রত্যাশা, মানে যেটা আমরা বেশি
চিন্তা করি যে বাংলাদেশের ক্রিকেটের সাথে কিন্তু সেই কারণ হচ্ছে যে বাংলাদেশের টপ অর্ডার বা মিডল অর্ডার কিন্তু সেই কোলাপসি, কারণ টপ অর্ডারে আপনার তাহিদ হৃদয় 44 বলে 28 রান করছে, তারপরে শান্ত আজকে 44 রান করছে 55 বলে, কিন্তু সে একটা চারও মারেনি, 3টা ছক্কা মারছে। এবং তাহিদ হৃদয় যখন আউট হয় তখন একটা ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে একটু লেখালেখি হয়েছে বা আমি যে জিনিসটা আমিও দেখলাম সেটা হচ্ছে যে তাহিদ হৃদয় যখন বাংলাদেশের ব্যাটসম্যান আউট হলে সচরাচর কি হয় যে দর্শকরা মানে ঘরের মাঠে যেরকম হওয়াটাই স্বাভাবিক, দর্শকরা একটু সাইলেন্ট হবে, মাথা নিচু করবে বা ব্যাটসম্যান মাথা নিচু করবে। কিন্তু আজকে যখন তাহিদ হৃদয় আউট হলো তখন কিন্তু যদিও এই সিরিজে ফুল হাউস তো দূর করে হাফ হাউসও কিন্তু দর্শক হচ্ছে না মাঠে, না হওয়াটাই স্বাভাবিক বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে, না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাকে ধ্বনি দেওয়া হয়েছে, ভুয়া বলে স্লোগান দেওয়া হয়েছে বা ভুয়া ভুয়া বলা হয়েছে। এর কারণ কি যে 44 বলে সে 28 রান করছে, মাত্র 2টা চার করছে, এটাও ব্যাপার না। ব্যাপারটা হলো যে দেখেন আপনি পিচ তো খারাপ, কিন্তু সেই পিচে সাইফ হাসান এবং সৌম্য সরকার ভালো ইনিংস খেলে গেছে, তারা সেই জায়গা থেকে আপনি 44 বলে 28 প্রত্যাশা দর্শক করে না, আমি হয়তো করি না। কারণ হচ্ছে আমি সত্যি কথা বলতেছি, আমি আসলে চাইছিলাম যে আজকের ম্যাচে যেভাবে সৌম্য সরকার এবং সাইফ হাসান ব্যাট করেছে সে অনুযায়ী 25 ওভার 176 রান হচ্ছে, সেই জায়গা থেকে আমার বিশ্বাস যে বাংলাদেশ আজকে 300 প্লাস একটা 350 প্লাস স্কোর করবে, তাও যদি না হয় 320 প্লাস তো করা উচিত। কিন্তু সেই রানকে যে শেষ পর্যন্ত 296 থেমে গেল, যদিও নুরুল হাসান সোহান এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লাস্টে 24 বলে 35 রানের একটা পার্টনারশিপ করে, নাহলে তা না হলে তো আপনার 296 রান হতো না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি প্রত্যাশা করছিলাম যে যদি প্রথম প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশ এত রান করতে পারবে না, যে উইকেট তো করতেছে না, দুর্দান্ত ইনিংস খেললো। এবং একটা বিষয় খুব বেশি পজিটিভ আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে নুরুল হাসান, সেটা হচ্ছে যে সাইফ হাসান এবং সৌম্য সরকার দুজনেই কেউ নিজের জন্য খেলেনি, তারা দুজনেই দলের জন্য খেলছে। কারণ হচ্ছে যে যদি দুজনের কাছে মানে ভালো খেলার একটা ব্যাপার আছে না, যেখানে দুজনের কাছে সেঞ্চুরি প্রত্যাশা করেছিলাম যে আউট তো হবেই, কিন্তু দুজন যদি সেঞ্চুরি করতো, সাইফ হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম 50 হলো, 50টাকে সে সেঞ্চুরিতে পরিণত করতে পারতো। কিন্তু দুইজন মানুষের যে আউট হয়েছে, দুজনে কিন্তু তুলে মারতে যে আউট হয়েছে। এবং সৌম্য সরকার আউট হওয়ার পর তার এক্সপ্রেশনটা কি ছিল, দেখলে যারা খেলা লাইভটা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে তার এক্সপ্রেশন কি করলেন, যে নিজের হাতে ধরে হয়তো একটা ইনিংসটাকে অপমৃত করলাম। ব্যাপারটা আছে যে এই দুজন যদি ঠিকঠাক করে বা ধীর গতিতে আগের ম্যাচের মতো যদি মেহেদী হাসান মিরাজ 58 বলে 35 বা মাহিদুল অঙ্কনের মতো যদি ঠিকঠাক করে খেলতো, তাহলে কিন্তু তারা হয়তো বা আরো ইনিংসটা বড় করতে পারতো বা কি হতো জানি না। তবে আমি বিশ্বাস করি আজকের দিনে অন্তত সৌম্য সরকার এবং সৌম্য সরকার এবং সাইফ হাসান কেউ নিজের জন্য খেলেনি। তা নিয়ে এই সিরিজটা শুরু করেছিল, কারণ বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার যে হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশে হয়তো একটু আগালো, কারণে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু খুব বেশি ভালো করছে তাও না, বাংলাদেশের বোলিং ভালো করছে। লাস্টের ম্যাচে হয়তো আমরা দুইজন ব্যাটসম্যান ভালো করছে, দেখেন বাকি যে 10 জনের হিসাব করেন, বাকি যা ব্যাটার গুলো আছে তারা তো ঠিক আগের মতোই ইনিংস খেলেছে, আগের মতোই তাদের পারফরমেন্স। কিন্তু এই যে বাংলাদেশের সবচেয়ে ভালো খেলে দিয়েছে কে, মিরপুরের পিচ। এই পিচে হয়তো আমরা এই পিচ দিয়ে হয়তো আমরা ভালো খেলতেছি, কিন্তু এই যে কথাটা আমি বারবার বলার চেষ্টা করি বা বারবার বলি যে এই পিচে আমরা খেললাম, এই পিচে খেলে কি বৈশ্বিক টুর্নামেন্টে আমরা টিকে থাকতে পারবো? দেখেন 2027 বিশ্বকাপের কথা বলা আছে, 2027 বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়ার মতো জায়গায়, যেখানে দক্ষিণ আফ্রিকার মাঠেই সবচেয়ে বেশি খেলা হবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাঠে টি20তে রান হয় কিন্তু 200 মতো, বা সর্বশেষ দক্ষিণ আফ্রিকা ইন্ডিয়া সিরিজ, দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সিরিজ, এখানে এই স্কোর গুলো যদি দেখেন সেখানে টি20তেই 180, 90, 200 প্লাস রান হচ্ছে। তার মানে আপনি যদি মিরপুরে জিতে আপনি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করলেন, কিন্তু অংশগ্রহণ করার পরে যদি আপনার স্কোর বা এই যে ব্যাপারটা হয় যে আপনি 180, 200, 220, 30 রান করে কি ওই মাঠ থেকে জিতে আসতে পারবেন? কখনোই পারবেন না। বিশ্বকাপে আমাদের সরাসরি খেলতে হবে, এই লক্ষ্যটা থাকা অবশ্যই ভালো বা থাকতেই হবে। মূল যে টার্গেট সেই বিশ্বওয়ান বা আইসিসির ইভেন্টে যদি আপনি ভালো খেলতে চান, অবশ্যই এই মিরপুরের যে পিচ, এই পিচটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে।